আচ্ছা, সবাই শুনে নাও ভালো করে। আমি বলতে চাইছিলাম, এই রিয়াকশনটা যেহেতু সাবস্টিটিউশন, ওরা SN1 মেকানিজম ফলো করবে। SN1 মেকানিজম মানে আমরা কার্বোক্যাটায়ন বানাবো, ভালো করে শুনবে কথাগুলো। আমরা কার্বোক্যাটায়ন বানাবো। এই কার্বোক্যাটায়ন যার ক্ষেত্রে যত স্টেবল, সে রিয়াকশনটা তত তাড়াতাড়ি করবে, ভালোভাবে করবে। এবার 2 নম্বরে যদি ব্রোমিনটা বের করে দেয়া যায়, 2 নম্বরে ব্রোমিনটা বের করলে এই হচ্ছে কার্বোক্যাটায়ন, সাইক্লোপ্রোপিনাইল কার্বোক্যাটায়ন। আমি একটু আগে বলেছিলাম এই কার্বোক্যাটায়নটা যেহেতু 2 পাই ইলেকট্রন সিস্টেম, 2 পাই ইলেকট্রন তো হুকেলস রুলকে ফলো করে, 4n+2 পাই ইলেকট্রনকে ফলো করে। এন এর ভ্যালু 0 বসাও। এন এর ভ্যালু 0 বসালে 2 পাই ইলেকট্রন থাকে, প্লাস হওয়াতে এই কার্বন হয়ে গেছে sp2। আর বাকি দুটো কার্বন তো sp2 আছেই, রেজোনেন্স করতে পারে সুন্দর করে, আমরা রিং কারেন্ট বানাতে পারি। এই সিস্টেম অ্যারোমেটিক। তার মানে এই কার্বোক্যাটায়নটা হাইলি স্টেবল, যে হাইলি স্টেবল সে তাড়াতাড়ি তৈরি হতে চায়, তাই এর SN1 রিঅ্যাক্টিভিটি সবচেয়ে হাইস্ট। রিঅ্যাক্টিভিটি অর্ডারে আমরা 2 নম্বরকে হাইস্ট রাখবো। বলো, পয়েন্ট ক্লিয়ার না? 2 নম্বরকে হাইস্ট বলার কারণটা কি? বলো বলো বলো, 2 নম্বরকে হাইস্ট বলার কারণ। হাইলি স্টেবল তাই। হাইলি স্টেবল ডিউ টু অ্যারোমেটিসিটি। এবার 1 নম্বরটায় চলে আসো, দেখো 1 নম্বরটার প্রবলেম কি। আমি ব্রোমিনকে বের করে দেওয়ার পরে এই যে কার্বোক্যাটায়ন বানালাম, একটু আগে তোমরা দেখেছো এই কার্বোক্যাটায়ন 4n ইলেকট্রন সিস্টেমকে মানছে, 4 পাই ইলেকট্রন মানছে। প্লাস প্রত্যেকটা কার্বন, ইভেন এই কার্বনটাও sp2 হয়ে গেছে। তাহলে প্ল্যানার হওয়ার জন্য, 4n প্ল্যানার হওয়ার জন্য এ তো অ্যান্টি অ্যারোমেটিক। তো অ্যারোমেটিক হলে যদি স্টেবল হয়, অ্যান্টি অ্যারোমেটিক হলে ও হাইলি আনস্টেবল। তো 1 নম্বরটা অ্যান্টি অ্যারোমেটিসিটি দেখায়, ওই জন্য ওর রিঅ্যাক্টিভিটি লেস। 3 মাঝখানে থাকে, না অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক। তাই আমি রিঅ্যাক্টিভিটি অর্ডার বলবো 2, 1, তারপরে 3। এই যে এরকম প্রশ্ন অ্যারোমেটিসিটি থেকে আসতে পারে। একটা টাইপের প্রশ্ন তো সরাসরি জিজ্ঞেস করবে অ্যারোমেটিক কিনা বলো। আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে যেটা শেখালাম, এইভাবে সাবস্টিটিউশন থেকেও প্রশ্ন হতে পারে। না, ওই প্রশ্ন নিয়ে কোনো ডাউট থাকলে বলো। আমি লাস্ট আর একটা এক্সাম্পল দিয়ে অন্য টপিকে চলে যাব। আমার লাস্ট এক্সাম্পল। আরো অনেক এক্সাম্পল আছে, তোমরা এবার বইটা পড়তে থাকবে, বইয়ে প্রচুর এক্সাম্পল আছে, আমি মোটামুটি ডিসকাস করে দিলাম। এই কম্পাউন্ডটাকে দেখো, এর নাম সাইক্লো, সাইক্লো অক্টা। 4খানা ইন আছে, তাই নাম দেব টেট্রা ইন, সাইক্লো অক্টা টেট্রাই। আমার প্রশ্ন, এটা অ্যান্টি অ্যারোমেটিক না নন অ্যারোমেটিক? চলো সবাই অ্যান্সার দাও, এটা অ্যান্টি অর নন অ্যারোমেটিক? চলো অ্যান্সার করো। অ্যান্টি চলো, দুই একজন আমায় অ্যান্টি বলেছে অ্যারোমেটিক। এটা অ্যান্টি অ্যারোমেটিক। চলো, স্যার অ্যান্টি হবে। অ্যান্টি হবে। অলমোস্ট সবাই অ্যান্সার করেছে অ্যান্টি। আমি বলি, যেটুকু আমি শিখিয়েছি তাতে এটা অ্যান্টি হওয়া উচিত ছিল। কারণ ইলেকট্রন দেখো, 8 পাই ইলেকট্রন আছে সিস্টেমটায়, প্রত্যেকটা কার্বন sp2 আছে, দ্যাটস ওয়াই এটা প্ল্যানার হওয়া উচিত। কিন্তু মনে রাখবে, রিং যদি স্যার প্ল্যানার 7 নয় তো। মেম্বারের উপরে চলে যায়, 8 মেম্বার, 10 মেম্বার, তাহলে এইভাবে এদের প্ল্যানারিটি কখনো থাকে না। এই সিস্টেমটা অ্যাকচুয়ালি, তোমরা যখন উঁচু ক্লাসে যাবে, যদি কেউ কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়ে, তাহলে সে আরো অনেক কিছু শিখবে। অনেক রকমের ইন্টারাকশন হয়, ফ্ল্যাগপোল ইন্টারাকশন। তো যাই হোক, ওগুলো নিয়ে আমাদের এখন মাথা ব্যথা নেই। মোদ্দা কথা, এই কম্পাউন্ডটায় রিং যেহেতু অনেকটাই বড়, এরা এই শেপে থাকেই না। এই সাইক্লোঅক্টা টেট্রাইন এইরকম টাইপের একটা শেপ নেয়, এটাকে আমরা বলি টাব, টাব ফর্ম। সোজা কথা, এর প্ল্যানারিটিটা লস হয়ে যায়, এরকম টাব ফর্মে থাকে। তাই কম্পাউন্ডটা হয়ে যায় নন প্ল্যানার। এটা নোট করে রাখো, এটা নন প্ল্যানার হওয়ার জন্য একে আমরা অ্যারোমেটিক বলি না, একে আমরা নন অ্যারোমেটিক বলি। এরকম দুই একটা এক্সাম্পলই পরীক্ষায় আসে, তার মধ্যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা তোমরা একটু খেয়াল রেখো। অ্যান্টি হওয়ার কথা ছিল, কিন্তু প্ল্যানারিটি লস করে যায় ডিউ টু বিগার রিং, রিংটা বড়, প্ল্যানারিটি লস করে। সো অ্যান্টি অ্যারোমেটিক হবে না, এটা হয়ে যাবে নন অ্যারোমেটিক। এই মোটামুটি। আরেকটা এক্সেপশন দেখাই, দেখি তোমরা এটা কি এক্সাম্পল দাও। কম্পাউন্ডটাকে বলে হচ্ছে বাইফিনাইল। আমরা বাইফিনাইলের কথা স্টিরিওকেমিস্ট্রিতে এর আগে বলেছিলাম। বলতো বাইফিনাইল কি হওয়া উচিত, অ্যান্টি অ্যারোমেটিক না অ্যারোমেটিক? অ্যান্টি। আমি জানি সবাই অ্যান্সার এটা অ্যান্টি অ্যারোমেটিক দেয়। বাইফিনাইলকে দিব্য বলেছে কিন্তু অ্যান্টি প্লেনার অ্যারোমেটিক। না তো বোধহয়, তাই না?
হ্যাঁ অংশমান, কি বলছো বলো। অ্যান্টি অ্যারোমেটিক অ্যারোমেটিকও তো হতে পারে মনে হচ্ছে। প্লেনার না নাকি স্যার, রোটেশন হয় নাকি? পুরোটা প্ল্যানার, পুরো প্ল্যানার। ও আচ্ছা মজার কি আচ্ছা। জানো, সবাই তাকাও, যদি কেউ মনে করে স্যার আমি টোটাল ইলেকট্রন কাউন্ট করব, টোটাল 6টা পাই বন্ড আছে, তার মানে 12টা পাই ইলেকট্রন। এবার ভাবো তো 12টা পাই ইলেকট্রন কি হওয়া উচিত, 12টা পাই ইলেকট্রন তো অ্যান্টি অ্যারোমেটিক হওয়া উচিত। কিন্তু মজা কি, এখানে না ইন্ডিভিজুয়াল রিং গুলো বেনজিন রিং। ইলেকট্রন আমরা টোটাল 12টা পাই ইলেকট্রন কাউন্ট করব না, আমরা কাউন্ট করব এই রিং এ আছে 6 পাই ইলেকট্রন, তাহলে এটা এই রিং 4n+2 মেনটেন করছে। এই জায়গাতে 6 পাই ইলেকট্রন, সো এটাও 4n+2 মেনটেন করছে। এই সিস্টেমটা এই কারণে অ্যারোমেটিক। এরকম যদি দেখো তুমি রিং রিং আছে, ইভেন আমি যদি এর সাথে আরেকখানাও রিং জুড়ে দিই, এটাও অ্যারোমেটিক হবে। বেনজিন রিং আলাদা আলাদা জুড়ে দিলে তাদেরকে সবসময় যোগ করে ইলেকট্রন কাউন্ট করা যায় না, রিং ওয়াইজ ইলেকট্রন কাউন্ট করতে হয়, ফলে এটাও অ্যারোমেটিক হবে। বাইফিনাইল, ট্রাইফিনাইল এরা সবাই অ্যারোমেটিক। এই মোটামুটি আমাদের অ্যারোমেটিসিটি কমপ্লিট। এবারে চলে যাও রিয়াকশনসে, হেডিং করো রিয়াকশনস অফ বেনজিন। আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড গুলোর মধ্যে বেনজিনই আমাদের সিলেবাসে আছে। আমি বেনজিনের রিয়াকশন এবং তার প্রিপারেশন পড়াবো। তো প্রিপারেশন প্রথমে লেখো, ফার্স্ট রিয়াকশন অফ বেনজিন না লিখে আমি প্রথম প্রিপারেশনটা লিখি। বেনজিনের 2-3টে প্রিপারেশন আছে। প্রিপারেশন নাম্বার 1, আমরা সবার আগে ছোট্ট ছোট্ট প্রিপারেশন আছে, খুব সোজা সোজা। সবার আগে ফেনল নিলাম, কোনো মেকানিজম নেই, জাস্ট রিয়েজেন্টের কাজ। ফেনল নিয়ে ফেনলের মধ্যে তোমরা রিয়েজেন্ট দিয়ে দাও জিঙ্ক ডাস্ট। আমি প্রত্যেকটা রিয়েজেন্টের ফাংশন দিয়েই বোঝাবো। জিঙ্ক ডাস্ট হচ্ছে রিডিউসিং এজেন্ট। জিঙ্ক ডাস্ট খাতায় নোট করো, এ হলো রিডিউসিং এজেন্ট। ও কি করে জানো, এই জিঙ্ক একটা অক্সিজেনকে নিয়ে বেরিয়ে চলে যাবে অ্যাজ ZnO। ও জিঙ্ক অক্সাইড হয়ে বেরিয়ে গেল। ভাবো তো অক্সিজেন যদি চলে যায় আমাদের কাছে কি পড়ে থাকবে, আর সিম্পল পড়ে থাকবে বেনজিন। তাহলে ফেনল টু বেনজিন বানানো সোজা ইউজিং জিঙ্ক ডাস্ট। এটা গেল ফার্স্ট প্রিপারেশন। প্রিপারেশন নাম্বার 2 দেখাই। প্রিপারেশন নাম্বার 2 হচ্ছে তোমরা বেনজোইক অ্যাসিড থেকে বানাবে। বেনজিনের উপরে C+H দিয়ে দিলাম, এর নাম বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিডের মধ্যে দিয়ে দাও সোডা লাইম। সোডা লাইমের কাজ আমি হাইড্রোকার্বনে তোমাদের পড়িয়েছিলাম। সোডা লাইম কি ফাংশন, সোডা লাইম ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন করে। CO2 রিলিজ করে। ডিকার্বক্সিলেশন মানে এখান থেকে কার্বন ডাই অক্সাইড তাড়াও। সো আমি যদি কার্বন ডাই অক্সাইড তাড়াই, কি পড়ে থাকবে দেখে নাও, পড়ে থাকবে বেনজিন। থার্ড এবং লাস্ট প্রিপারেশন, এই কম্পাউন্ডটা এর আগে তোমরা কোনোদিন দেখোনি, এটা আমরা দেখাবো ইয়েতে 12-এ ফেনল পড়ানোর সময়। এইভাবে একটা কম্পাউন্ড লেখা যায়, এটার নাম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। নামটা আমি লিখে দিই যেহেতু আননোন আছে, একটু নতুন আছে। এর নামটা লিখে নাও। এই কম্পাউন্ডটাকে বলে বেনজিন ডায়াজোনিয়াম। বেনজিন ডায়াজোনিয়াম সল্ট, ক্লোরাইডও বলা যেতে পারে, ওই জন্য সল্ট বললাম। এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি আমরা ফসফরাস অ্যাসিড দিয়ে জাস্ট হিট করি, এর ফাংশনটা হচ্ছে এই পোর্শন থেকে নাইট্রোজেন গ্যাস বেরিয়ে চলে যায়। তো নাইট্রোজেন গ্যাস বেরিয়ে চলে গেলে আমাদের আর কিচ্ছু না, পড়ে থাকবে বেনজিন। বেনজিনের প্রিপারেশনের এই 3টে রিয়াকশনই আমাদের সিলেবাসে আছে, আর কিচ্ছু লাগবে না, ব্যাস। দেখো তো এই 3টে রিয়াকশন সবাই বুঝতে পারলাম কিনা। এবার আমি সরাসরি চলে যাব বেনজিনের রিয়াকশনে। চলো বেনজিনের রিয়াকশন দেখাই এবার। বেনজিনের রিয়াকশনই সবচেয়ে ইম্পর্টেন্ট। চলো স্টার্ট দাও রিয়াকশন অফ বেনজিন। রিয়াকশন অফ বেনজিন, ফার্স্ট রিয়াকশন। আচ্ছা, প্রথমে বেনজিনের রিয়াকশনে যাওয়ার আগে আমি সাইডে দুটো প্রশ্ন রাখবো তোমাদের কাছে। কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন ট্রিপল বন্ড কার্বন, আর কার্বন সিঙ্গেল বন্ড কার্বন, বলতো কোনটা কি টাইপের কম্পাউন্ড? টাইপ বলতে আমি অ্যালকেন অ্যালকিন আর অ্যালকাইন বলতে চাইছি, কোনটা কি টাইপের কম্পাউন্ড? চলো অ্যান্সার করো। প্রথমটা অ্যালকেন, তারপরটা প্রথমটা অ্যালকিন। অ্যালকেন, তারপরেরটা অ্যালকিন। অ্যালকিন, তারপরেরটা অ্যালকাইন। অ্যালকাইন। আচ্ছা, জানো যারা অ্যালকেন তাদেরকে আমরা বলি স্যাচুরেটেড কম্পাউন্ড। স্যাচুরেটেড কারণ কি, এরা কোনোদিন এডিশন করতে পারে না, হ্যাঁ, এদের কাছে কোনো কিছু জুড়তে পারে না, এরা এডিশন রিয়াকশন করে না। অ্যালকেনরা জেনারেলি প্রেফার করে সাবস্টিটিউশন, কথাটা খেয়াল রেখো। কি বললাম রিপিট করো তো, অ্যালকেনরা কি প্রেফার করে, এডিশন আর সাবস্টিটিউশন? সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন।
আর যারা সাবস্টিটিউশন স্যার। অ্যালকিন এবং অ্যালকাইন, তারা যেহেতু আনস্যাচুরেটেড, আনস্যাচুরেটেড হওয়ার কারণে এরা সব সময়ের জন্য অ্যাডিশন প্রেফার করে, এরা সাবস্টিটিউশন কখনো প্রেফার করে না। তার মানে বেসিক ডিফারেন্স বিটুইন অ্যালকেন অ্যান্ড অ্যালকিন অ্যালকাইন কি? রিয়াকশনের বেসিসে এরা স্যাচুরেটেড যেহেতু সাবস্টিটিউশন প্রেফার করে, আর এরা আনস্যাচুরেটেড হওয়ার কারণে অ্যাডিশন প্রেফার করে। এবারে বুদ্ধি করে বলবে, বেনজিন স্যাচুরেটেড অর আনস্যাচুরেটেড? আনস্যাচুরেটেড স্যার। আনস্যাচুরেটেড। তাহলে সেই আনস্যাচুরেটেড। হিসেবে সেই হিসেবে বেনজিনের অ্যাডিশন করা উচিত নাকি বেনজিনের সাবস্টিটিউশন করা উচিত? অ্যান্সার দিও। অ্যাডিশন স্যার। অ্যাডিশন। এই অ্যাডিশন হিসেবে ওর স্যার। অ্যাডিশন করা উচিত যেহেতু আনস্যাচুরেটেড, কিন্তু বলে রাখি, বেনজিন নর্মাল যারা আনস্যাচুরেটেড অ্যালকিন এবং অ্যালকাইন এদের মতন মোটেও অ্যাডিশন করে না। বেনজিন সাবস্টিটিউশন প্রেফার করে লাইক অ্যালকেন। এটা অ্যালকেনদের সাথে, মানে অ্যালকিনদের সাথে ওর ডিফারেন্স, যদিও বেনজিন ইটসেলফ অ্যালকিন তবুও অ্যাডিশন করে না। এবার কারণ পরীক্ষায় জিজ্ঞেস করে, এগুলো কনসেপ্ট। যদি বলে বেনজিন কেন অ্যাডিশন করে না লাইক আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, তোমার অ্যান্সার হবে বেনজিনের পাই বন্ড গুলো ডেলোকালাইজড। তোমরা একটু আগে দেখেছিলে, আমি বলেছি একটা কথা, যে বেনজিনের পাই বন্ড গুলো এরকম রিং কারেন্ট বানিয়ে রাখে। এগুলো নর্মাল পাই বন্ডের মতন কনসিডার করলে হবে না, হাইলি স্টেবল। এটা এত সুন্দর রিং কারেন্ট বানায় যে অন্য কোনো সাবস্ট্রেট এসে ভাঙতে চাইলে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়, ওকে আসতেই দেয় না। দ্যাটস ওয়াই অ্যাডিশন করে না, করে সাবস্টিটিউশন। তাহলে বলো তো, বেনজিন অ্যাডিশন না করে সাবস্টিটিউশন করে, তার মূল কারণ কি? হাইডিং কারেন্ট। অ্যারোমেটিসিটি, ডেলোকালাইজেশন, হাইলি স্টেবল, এই পয়েন্টগুলো খাতায় নোট করুন। এখন প্রশ্ন, বুঝলাম বেনজিন তো সাবস্টিটিউশন করে। বলে রাখি, সাবস্টিটিউশন দু রকমের হয়। একটাকে বলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, আরেকটাকে বলে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। রিপিট, সাবস্টিটিউশন রিয়াকশন দু রকমের হয়, কি কি? একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, আরেকটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এখন আমার প্রশ্ন, এই দুটোর মধ্যে আবার বেনজিন কোনটা প্রেফার করে? বেনজিন নিউক্লিওফাইল প্রেফার করে না ইলেকট্রোফাইল প্রেফার করে? এর উত্তর কি হবে? উত্তরটা আমিই দিয়ে দিচ্ছি। মনে করা যাক আমি একটা নিউক্লিওফাইলকে বেনজিনের কাছে আনার চেষ্টা করে যাচ্ছিলাম। আমরা বোঝার চেষ্টা করব বেনজিন নিউক্লিওফাইলকে আদৌ পছন্দ করবে না করবে না। যুক্তিটা কি দেখো, বেনজিনের যেহেতু ইলেকট্রন ক্লাউড আছে, আমরা বেনজিনকে বলবো ইলেকট্রন রিচ। কথাটা ভালো করে বোঝো, বেনজিনকে আমরা বলছি ইলেকট্রন রিচ। বলতো কেন বেনজিনকে আমরা ইলেকট্রন রিচ বললাম? ক্লাউড দিয়ে ডিলোকালাইজেশন হয়ে যায় স্যার। ক্লাউড দিয়ে ফরমেশন করে। ডিলোকালাইজেশন করে, সো বেনজিন ইলেকট্রন রিচ। এবার যে নিজে ইলেকট্রন রিচ, সে আরেকটা রিচ স্পিসিসকে কি করে পছন্দ করতে পারে? এই নিউক্লিওফাইল যদি বেনজিনের কাছে আসে, দেয়ার উইল বি রিপালশন, ইলেকট্রন ইলেকট্রন রিপালশন। সো বেনজিন কখনো নিউক্লিওফাইল প্রেফার করে না, ও প্রেফার করে ইলেকট্রোফাইলকে। কারণ ও নিজে ইলেকট্রন রিচ, ও ইলেকট্রন ডেফিসিয়েন্ট কাউকে পছন্দ করবে। আমরা ওই জন্য বলবো ইলেকট্রোফাইলকে প্রেফার করে। তুমি যখনই কোনো ইলেকট্রোফাইলকে বেনজিনের কাছে আনবে, দেখবে বেনজিনের পাই ক্লাউড দিয়ে ওরা এই ইলেকট্রোফাইলকে ইন্টারাক্ট শুরু করে দেয়। এরকম অ্যারো, আমি অ্যারোটা আরেকবার লিখে দেখাই। বেনজিনের যে পাই ক্লাউড আছে, এই পাই ক্লাউড থেকে আমরা ইলেকট্রোফাইলের দিকে একটা অ্যারো দেব। এই যে ইন্টারাকশনটা শুরু হলো, এইটা না পরীক্ষার প্রশ্ন আসে, এমসিকিউ তে দেয়। এই ইন্টারাকশনটার নাম পাই কমপ্লেক্স। তাহলে যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ পাই কমপ্লেক্স, তুমি বলবে ইনিশিয়াল ইন্টারাকশন of the pi electron cloud of benzene ring with an electrophile is called pi complex. পাই কমপ্লেক্স হাইলি আনস্টেবল, সঙ্গে সঙ্গে ভেঙে যায়। ভেঙে গেলে কি হয়, আমি রিয়াকশন কিভাবে করে তার একটা মেকানিজম দেখাতে চাইছি। ভেঙে গেলে কি হয়, এই পাই বন্ডটা ধরা যাক ওপরে উঠে গেল, তো ওপরে উঠে গেলে মাইনাস হবে, সেই মাইনাসটা ইলেকট্রোফাইলকে ধরবে, আর এই কার্বনটা হয়ে যাবে পজিটিভ। এইরকমের একটা জিনিস ও বানাবে, এখানে ইলেকট্রোফাইল জুড়ে গেল, আর এই কার্বনটা প্লাস হয়ে গেল, বাকি যা ছিল ছিল। এই যে কমপ্লেক্সটা বানালাম, এই কমপ্লেক্সটাকে বলা হবে সিগমা কমপ্লেক্স। তার মানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের প্রথম দুটো মেকানিস্টিক পাথ, ফার্স্ট ওয়ান ইজ কল্ড পাই কমপ্লেক্স, সেকেন্ড ওয়ান ইজ সিগমা কমপ্লেক্স। বলো তো কোনটা পাই কোনটা সিগমা কমপ্লেক্স? রিপিট, কোনটা পাই কমপ্লেক্স বলবে আর কোনটাকে সিগমা কমপ্লেক্স বলবে? প্রথম ওই ক্লাউডের ইন্টারাকশনটাকে পাই কমপ্লেক্স বলবো। হ্যাঁ, পরে রেজোনেন্স হওয়ার অ্যাডিশন, ইলেকট্রোফিলিক অ্যাডিশন হওয়ার পর, সাবস্টিটিউশন হওয়ার পর সিগমা কমপ্লেক্স সিগমা বলবো। কমপ্লেক্স। এবার লক্ষ্য করো, এই যে সিগমা কমপ্লেক্স, বলো তো এই সিগমা কমপ্লেক্সটা আপাতত স্টেবল না আনস্টেবল? এটা স্টেবল অর আনস্টেবল সিগমা কমপ্লেক্সটা? স্টেবিলি হওয়ার কথা স্যার।
না, স্টেবল না, কেন জানো? ও না, অংশমান আনস্টেবল, ওর হ্যাঁ সরি। অ্যারোমেটিসিটি লস করে বসে আছে। এর পাই ইলেকট্রন 6টা না হলে তো অ্যারোমেটিক না, ওই কারণে স্টেবল না। ও সঙ্গে সঙ্গে কি করে জানো? এটা এই কারণে ইন্টারমিডিয়েট, যে হাইলি আনস্টেবল। যে কার্বনে ইলেকট্রোফাইল এসছে, সেখানকার একটা হাইড্রোজেন তখন তার ইলেকট্রন গুলো বেনজিন রিংকে দেবে, দিয়ে নিজে H+ হিসেবে বেরিয়ে যাবে। নিজে যদি H+ হিসেবে বেরিয়ে যায়, ও সিস্টেমকে অ্যারোমেটিসিটি ফিরিয়ে দিল, এবারে ও স্টেবল। তাহলে ভাবো তো আমাদের নেট রেজাল্ট কি? নেট রেজাল্ট হচ্ছে ছিল বেনজিন, বেনজিনের সাথে আমি একটা ইলেকট্রোফাইল দিলাম, দিয়ে এই যে কম্পাউন্ডটা পেলাম সেটা কি করে পেলাম? যেখানে ইলেকট্রোফাইল এসছে, সেখানকার একটা হাইড্রোজেন নিজে রিপ্লেস হয়েছে ইলেকট্রোফাইল দ্বারা। এই কারণে রিয়াকশনটাকে বলা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। কথাটা লিখে নাও কোথাও, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, এই কারণে আমরা ওকে বললাম। এবার পরীক্ষার সময় যদি অ্যান্সার লিখতে বলে, আমাদের মেকানিজম করার কোনো দরকারই নেই। আমি শুধু মেকানিজমটা দেখালাম দুটো নাম মনে রাখার জন্য। এই নাম দুটো আমি বক্স দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা মনে রাখবে। পরীক্ষায় খুব দেয়, এই হচ্ছে একটা পাই কমপ্লেক্স, আর এই হচ্ছে আমার একটা সিগমা কমপ্লেক্স। এই দুটো নাম তাহলে ওই শুধু মনে রাখো। হাইড্রোজেনটা কি হইলো আরেকবার একটু বলতে পারবা? হাইড্রোজেনটা আরেকবার বলি, তাকাও, আমি অন্য একটা পেজই দেখাচ্ছি আরেকবার। অংশমান প্রচুর। আমার কাছে যখন লাস্ট সিগমা কমপ্লেক্সটা তৈরি হলো, এখানে ইলেকট্রোফাইল ছিল, এই কার্বন প্লাস ছিল, এদিকে দুটো পাইবন ছিল। এবার তুমি ভাবো, এ তো তার অ্যারোমেটিসিটি লস করে গেছে, ওকে অ্যারোমেটিসিটি ফিরিয়ে দিতে হবে। ফিরিয়ে দেওয়ার উপায় কি? যে কার্বনে ইলেকট্রোফাইলটা এসেছে, সেখানে অলরেডি আমার একটা হাইড্রোজেন আছেই। এই হাইড্রোজেন তার ইলেকট্রন গুলো এই বন্ডের ওপরে ফেলে দেবে, ফেলে নিজে সিস্টেম থেকে বেরিয়ে যাবে অ্যাজ H+। এইভাবে ও ইলেকট্রো ইলেকট্রন দিয়ে অ্যারোমেটিসিটিটাকে আবার বেনজিনকে ফিরিয়ে দেয়। এইরকম ভাবে ওরা সাবস্টিটিউশনটা করে, এই কারণে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। আমি পরপর কয়েকটা এক্সাম্পল দিয়ে যাই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে। সাপোজ তোমাকে বেনজিন দেয়া হলো, তুমি বেনজিনের মধ্যে ক্লোরিন দিলে ইন প্রেজেন্স অফ FeCl3। আমি এখন আর মেকানিজম বলবো না, আমি শুধু বলবো যে কি হতে যাচ্ছে, মনে রাখবে। FeCl3 এর নিচে একখানা লুইস অ্যাসিড। লুইস অ্যাসিডরা কি করে? অন্যের কাছ থেকে লোন পেয়ার নিয়ে নেয়। ফলে আমরা যখন ক্লোরিন মলিকিউলকে FeCl3 কাছে রাখবো, FeCl3 ক্লোরিনের কাছে লোন পেয়ার নিয়ে নেবে। ক্লোরিন এই ইলেকট্রন গুলো নিয়ে বেরিয়ে চলে যাবে FeCl4- হিসেবে। ও বেরিয়ে গেল FeCl4- হিসেবে। এখান থেকে পড়ে থাকছে Cl+। পজিটিভ চার্জ কোন স্পিসিস জেনারেট হওয়া মানেই এটা একটা ইলেকট্রোফাইল। এবারে ইলেকট্রোফাইলটা বেনজিন বেনজিন রিং টানবে। এ বসে যাবে। যে কোনো একটা জায়গায় আমরা বসিয়ে দেবো, আর মেকানিজম করব না। আমরা প্রোডাক্টের নাম পেয়ে গেলাম ক্লোরোবেনজিন। এই প্রসেসটাও ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, কারণ আমার জেনারেট কে হয়েছে পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ মানে ইলেকট্রোফাইল। এই রিয়াকশনটার অ্যাকচুয়াল নাম ক্লোরিনেশন। ক্লোরিন এসছে, তাই নাম লিখে দেবো এর ক্লোরিনেশন। পরীক্ষায় যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ কল্ড ক্লোরিনেশন, তুমি বলবে বেনজিনে ফেরিক ক্লোরাইড আর ক্লোরিন দিয়ে দাও, ক্লোরোবেনজিন ফর্ম করবে, প্রসেস ইজ কল্ড ক্লোরিনেশন। আমি চাইলে কিন্তু ক্লোরিন না এনে ব্রোমিনও আনতে পারতাম। ধরো ব্রোমিন আনতে পারি, FeCl3ও দিতে পারি, চাইলে FeBr3ও দিতে পারি। প্রোডাক্ট কি হয়ে যাবে? বেনজিনের উপরে আমি সরাসরি একটা ব্রোমিন বসিয়ে দেবো, নাম ব্রোমিনেশন। যদি জিজ্ঞেস করি এখানে ইলেকট্রোফাইলকে, এখানে ইলেকট্রোফাইল Br+, এটা এখানকার ইলেকট্রোফাইল। এইভাবে ছোট ছোট প্রচুর ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বেনজিনে করা যায়। আমি এই পেজে ক্লোরিনেশন ব্রোমিনেশন শেখালাম। নেক্সট পেজে মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশন শেখাবো। রিয়াকশনটাকে বলে নাইট্রেশন। তোমরা আলাদা করে হেডিং করো, নাইট্রেশন পরীক্ষায় খুব আসে, খুব। দেখো নাইট্রেশন কাকে বলে, NITRATION। আচ্ছা, ক্লাস আমাদের প্রায় কিন্তু শেষের দিকে, তোমরা কতটা বুঝতে পারছো অ্যারোমেটিসিটি? চলো, সবাই মোটামুটি বলেছে বুঝতে পারছে, গুড। এবার নাইট্রেশন দেখাই। নাইট্রেশন মানে, চলো বেনজিন রিং লেখো ফার্স্ট। বেনজিন রিং এর মধ্যে আমি দিয়ে দিলাম মিক্সড অ্যাসিড। অ্যাকচুয়ালি মিক্সড অ্যাসিড বলার কারণ, এখানে দুটো অ্যাসিডকে আমরা মিক্স করে ইউজ করি। একটা নাইট্রিক অ্যাসিড আর আরেকটা H2SO4। এই দুটো অ্যাসিডের মিক্সচার বলে এর নাম মিক্সড অ্যাসিড। তা আমি একটু বলে দিই যে মিক্সড অ্যাসিডের অ্যাকচুয়াল মেকানিজমটা কি। সবার আগে, নাইট্রিক অ্যাসিড আর H2SO4 এর মধ্যে আমরা নাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচারটা ড্র করি। নাইট্রিক অ্যাসিড দেখতে এরকম, N, এদিকে একখানা উইচ থাকে, একদিকে ডাবল বন্ডেড ও, আরেকদিকে কোঅর্ডিনেট ও। এই হচ্ছে নাইট্রিক অ্যাসিড। H2SO4 কি করে? ও H+ ডোনেট করে, এর অ্যাসিডিটি বেশি হয়, ও H+ ডোনেট করে।
আর নাইট্রিক অ্যাসিডের অক্সিজেন এই এইচ প্লাসটাকে রিসিভ করে। আমি ছোট্ট করে একটু মেকানিজম বলে নিচ্ছি, যদি কারো মনে হয় মেকানিজম বুঝতে অসুবিধা হচ্ছে আমরা তখন ছেড়ে দেবো মেকানিজম। তো স্টেপ ওয়ান, H2SO4 এইচ প্লাস দিল, নাইট্রিক অ্যাসিডের অক্সিজেন তার লোন পেয়ার নিয়ে এইচ প্লাসকে ধরলো। ধরার পর যেটা হবে, এটা হয়ে যাবে OH2, ও অক্সিজেনের টু মাথায় প্লাস। প্লাস করলাম। হ্যাঁ, কে কি বলছো বলো? আচ্ছা কিছু না স্যার। কিছু না, ওকে। বাকিটা যেমন আছে থাক, ডাবল বন্ডেড ও ছিল, সিঙ্গেল বন্ড ও ছিল। মনে রাখবে অক্সিজেন প্লাস কখনো থাকে না, ও না এখান থেকে ইলেকট্রন নিয়ে জল হিসেবে সিস্টেম থেকে বাইরে বেরিয়ে যায়। আর পরে থাকছে এন ডাবল বন্ডেড ও ছিল, কোঅর্ডিনেট ছিল, নাইট্রোজেনের মাথায় প্লাস দিলাম। এই জিনিসটাকে আমরা বলবো NO2 মাথায় প্লাস। ভাবো আবার একটা পজিটিভ চার্জ স্পিসিস, এই স্পিসিসটাকে আমরা নাম দেই নাইট্রোনিয়াম আয়ন। এইটা আমরা মুখস্থ রাখবো। যদি পুরো মেকানিজম কেউ মনে রাখতে না পারে, না পারবে, কিন্তু আমরা এটার কথা মনে রাখবো, নাইট্রোনিয়াম আয়ন। এটাই এখানকার ইলেকট্রোফাইল। সামারি করি, যদি দেখো মিক্সড অ্যাসিড কোথাও ইউজ করা আছে, চোখ বন্ধ করে ভাববে সিস্টেমে একটা ইলেকট্রোফাইল জেনারেট হবে, তার নাম নাইট্রোনিয়াম আয়ন। এবার মেকানিজম থেকে একটা প্রশ্ন দেয়, দেখো নাইট্রিক অ্যাসিডও অ্যাজ অ্যাসিড হিসেবে কাজ করার কথা, H2SO4ও অ্যাসিড হিসেবে কাজ করার কথা, কিন্তু আমি যে মেকানিজম দেখালাম সেখানে নাইট্রিক অ্যাসিড কিন্তু মোটেও এইচ প্লাস দেয়নি, বরং এইচ প্লাসও গ্রহণ করেছে। সো যারা এইচ প্লাস গ্রহণ করে, রিসিভ করে, তাদেরকে আমরা আদৌ অ্যাসিড বলি না, এদেরকে বেস বলি। এই প্রশ্নটাই পরীক্ষায় দেয় যে মিক্সড অ্যাসিডের মধ্যে কে অ্যাসিড আর কে বেস। অ্যান্সার হবে H2SO4, নোট ডাউন। H2SO4 অ্যাসিড হিসেবে কাজ করে, আর নাইট্রিক অ্যাসিড বেস হিসেবে কাজ করে, তার ফলে জেনারেট করে নাইট্রোনিয়াম আয়ন। এবার এই নাইট্রোনিয়ামটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। সো তুমি বেনজিন রিং এর যে কোনো একটা জায়গায় নাইট্রো গ্রুপকে জুড়ে দাও, এই কম্পাউন্ডটার নাম হয়ে গেল নাইট্রোবেনজিন। তাহলে বেনজিন টু নাইট্রোবেনজিন এইভাবে পাওয়া যেতে পারে, প্রসেসটার নাম ওই কারণে নাইট্রেশন। এরকম আরো দু চারটা রিয়াকশন আমি ফটাফট দেখাই। নেক্সট রিয়াকশন, আবার বেনজিন নিলাম, একটু ফাস্ট বলছি কারণ তোমরা মোটামুটি পড়া ধরে নিয়েছো। বেনজিনের মধ্যে আমি দিয়ে দিলাম H2SO4। মনে রাখবে H2SO4 আমি আর মেকানিজম দেখালাম না, ওরা যে ইলেকট্রোফাইলটা জেনারেট করে সেটার নাম এই যে সালফোনিক অ্যাসিডের গ্রুপ। এই জিনিসটা ইলেকট্রোফাইল হিসেবে বেনজিনের উপরে বসে যায়। আমরা প্রোডাক্টটার নাম লিখবো, এই দেখো স্ট্রাকচার, বেনজিনের উপরে SO3H, এর নাম বেনজিন সালফোনিক অ্যাসিড, এর নাম এসও বেনজিন। থ্রি এইচ কি মানে H2SO4 থেকেই বেরোয়? H2SO4 থেকে বের হয় সেলফ ডিসোসিয়েশন করে। যদি মেকানিজম দেখতে চাও আমি বলতে পারি। হ্যাঁ বেনজিন, দেখাও দেখাও। দেখাই, বেনজিন সালফোনিক অ্যাসিড, এটা প্রডিউস করে ফেলেও বেনজিন সালফোনিক অ্যাসিড। চলো অংশমান বলছে কি করে বানায় একবার দেখতে চাইও, দেখো কিভাবে বানায়। আমরা প্রথম সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচারটা লিখলাম, এস ডাবল বন্ডেড ও, এখানে একটা OH দিলাম, এখানে একটা OH দিলাম। H2SO4 নিজেই H প্লাস দেয়, এই যে এই H2SO4 H প্লাস দেয়, আর এ সেই H প্লাসটাকে রিসিভ করে। তাই আমরা কথাটা বলেছি অটো আয়নাইজেশন, নিজেই H প্লাস দেয় আবার নিজেই রিসিভ করে। জলের যেমন অটো প্রোটোলাইসিস হয় সেম। এবার যে এইচ প্লাসটা নিল সে তো OH2 প্লাস হয়ে গেল। এবার এই বন্ডের ইলেকট্রন ও নিয়ে সিস্টেম থেকে বেরিয়ে গেল। বেরিয়ে গেলে পড়ে থাকলো এস ডাবল বন্ডেড ও, সিঙ্গেল, এটা OH থাকছে, এই মাথায় প্লাস থাকছে। এই জিনিসটাকে আমি সংক্ষেপে লিখেছিলাম SO3H এর মাথায় প্লাস। এই যে দেখো ইলেকট্রোফাইল, এই ইলেকট্রোফাইলটা তোমার রিং এর মধ্যে জুড়ে দিতে হবে। ক্লিয়ার স্যার অসুবিধা কোনো? ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, 7:30, 7:30 করবো আমি। আমি 7:30 জয়েন করবো। ওনার খালি তারা, আর ওনার ব্যস্ততা আছে, আমাদের ব্যস্ততা নেই নাকি? হ্যাঁ, ঠিক আছে তুমি করো, আমি ক্লাস শেষ করে জয়েন করবো। হুম, ঠিক আছে। হুম, হুম, আসো। আচ্ছা, এই তোমরা বুঝতে পারলে সালফোনিক অ্যাসিড কিভাবে বানালাম। নেক্সট রিয়াকশন সবচেয়ে ইম্পর্টেন্ট, রিয়াকশনটাকে বলে, স্পেলিংটা ভালো করে দেখে নাও, FRIEDEL, ফ্রিডেল, ফ্রিডেল ক্রাফট, CRAFT, ফ্রিডেল ক্রাফট রিয়াকশন। দেখো গল্পটা কি, আমি আবার সেই বেনজিন নিলাম, বেনজিনের মধ্যে আমি দিলাম CH3Cl দিলাম,
ইন প্রেজেন্স অফ AlCl3 দিলাম। AlCl3 অ্যাকচুয়ালি ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। দেখো মেকানিজমটা কি, যেহেতু এ লুইস অ্যাসিড, অ্যালুমিনিয়ামের কম্পাউন্ড মানেই তোমরা জানবে এ হলো লুইস অ্যাসিড, রাইট? তো ক্লোরিন তার ইলেকট্রন একে দিয়ে দেয়, ক্লোরিনটা বেরিয়ে চলে যায়, এখান থেকে ওরা বের করে নিয়ে চলে যায় AlCl4 মাইনাস, আর এই জায়গা থেকে আমরা তৈরি করে নেব ইলেকট্রোফাইল আবার। এবার এই ইলেকট্রোফাইলটা বেনজিনের এক জায়গায় জুড়ে দাও। মজার বিষয় এটাই যে যে হ্যালাইড নেব সেখান থেকে কার্বোক্যাটায়ন জেনারেট হবে, এই কম্পাউন্ডটাকে বলা হয় টলুইন। এইভাবে আমরা টলুইন পাই। ইজি, একদম ইজি। এই রিয়াকশনটাকে বলে ফ্রিডল ক্রাফট রিয়াকশন। স্পেশালি যেহেতু অ্যালকাইল গ্রুপ আসে, আমরা এটাকে বলি ফ্রিডল ক্রাফট অ্যালকাইলেশন। ফ্রিডল ক্রাফট অ্যালকাইলেশন। আমি চাইলে বেনজিনের সাথে এইরকম হ্যালাইডও নিতে পারতাম, CH3CH2Cl নিতে পারতাম ইন প্রেজেন্স অফ AlCl3। মেকানিজম সেম হবে, তোমরা ক্লোরিনকে বের করে দেবে, বের করে দিয়ে এখান থেকে আমরা কার্বোক্যাটায়ন বানাবো, CH3CH2 প্লাস বানাবো। এটা বেনজিন রিং এ জুড়ে দাও, বেনজিন রিং এ জুড়ে দিলে প্রোডাক্ট হয়ে যাবে CH2CH3, ইথাইল বেনজিন। এরকম ভাবে যে কোনো অ্যালকাইল গ্রুপ আমরা বেনজিন রিং এ আনতে পারি। তবে খুব সাবধান, একটা প্রবলেম আমি দেখাই স্টার টু দি পাওয়ার ইনফিনিটি, ছাত্ররা এটা একটু মিসগাইড হয়। মনে করো এর মধ্যে আমি এবারে দিলাম CH3CH2CH2Cl দিলাম, তার সাথে AlCl3 দিলাম। তোমরা বলো তো বেনজিন রিং এর উপরে তোমরা কোন গ্রুপ জুড়তে চাইবে? বেনজিন রিং এর উপরে কোন গ্রুপ জুড়তে চাইবে? প্রোপাইল। প্রোপাইল। আমি জানি ওশেনি সবার আগে উত্তর দেবে এবং সেই উত্তরটা ভুল হবে ওশেন, এটা আমি জানতাম। এই উত্তরটা যেই দিত ভুলই হতো। নর্মালি সবাই ভাবে স্যার এটা তো হওয়া উচিত, কারণ আমি ক্লোরিনটাকে যদি বের করি, এটা উত্তর হবে না, আমি আগেই বলে রাখি। কারণ শুনে নাও, আমি যদি ক্লোরিন এখান থেকে বের করে দিই তাহলে কি পাবো আমরা? CH3CH2CH2 মাথায় প্লাস পেলাম। তোমরা জানবে কার্বোক্যাটায়ন যদি ইন্টারমিডিয়েট হয়, এই কার্বোক্যাটায়নটা আপাতত 1 ডিগ্রি আছে, ও হ্যাঁ, কার্বোক্যাটায়ন 2 ডিগ্রি চেষ্টা যেতে করবে, পারবে। হ্যাঁ, তার ডিগ্রি বাড়ানোর চেষ্টা করবে। খুব সাবধান। আমরা এখানকার যে একটা হাইড্রোজেন দেখছি, এই হাইড্রোজেনকে এই কার্বন থেকে শিফট করে এই কার্বনে নিয়ে আসবো। তাহলে এই কার্বনে নিয়ে আসলে কি দাঁড়াবে? CH3CH এর মাথায় প্লাস হয়ে গেল, এটা CH3 হয়ে গেল। দেখেছো কার্বোক্যাটায়ন তার ডিগ্রি বাড়িয়ে 1 থেকে 2 করে নিল। এইবার এই যে কার্বন যার মাথায় প্লাস আছে তাকে আমরা বেনজিনে জুড়ে দেব, ফলে অ্যান্সার পাবো এটা CH। এদিকে একখানা CH3 জুড়ে দিলাম, এদিকে একখানা CH3 জুড়ে দিলাম। এটা নর্মাল প্রোপাইল হলো না, এই গ্রুপটাকে আমরা বলি আইসোপ্রোপাইল। সো কম্পাউন্ডের নাম আইসোপ্রোপাইল বেনজিন। আইসোপ্রোপাইল বেনজিনের আরেকটা কমন নেম আছে, সেই কমন নেমটাকে বলা হয় কিউমিন। এই কম্পাউন্ডটার নাম কিউমিন। এইরকম ভাবে ফ্রিডল ক্রাফট রিয়াকশন করে। দেখো তো ফ্রিডল ক্রাফট বোঝা গেছে কিনা। হ্যাঁ স্যার। ছাড়লাম ফ্রিডল ক্রাফট। আমি ফ্রিডল ক্লিয়ার ক্রাফটের ক্লিয়ার। আরেকটা রিয়াকশন দেখিয়ে দিই, সেটাও পরীক্ষায় খুব আসে। সেটাকে আমরা নাম দেব ফ্রিডল ক্রাফট। আগেরটা অ্যালকাইলেশন বলেছিলাম, এটাকে তোমরা লেখো ফ্রিডল ক্রাফট অ্যাসাইলেশন। দেখো জিনিসটা কি, আমি আবার বেনজিন রিং নিলাম, বেনজিন রিং এর মধ্যে দিয়ে দাও CH3COCl নিয়ে নাও, অ্যাসিটাইল ক্লোরাইড নিলাম, বাকি সেম ইন প্রেজেন্স অফ AlCl3 দিয়ে দাও, গল্প একই আছে। ক্লোরিনকে তুমি বের করে দেবে, বের করে দিয়ে এখানে যে কার্বোক্যাটায়নটা বানাবো সেটা অ্যাসাইল কার্বোক্যাটায়ন বানাবো। এবার এই অ্যাসাইল কার্বোক্যাটায়ন বেনজিন রিং এ জুড়ে দেবো, বেনজিন রিং এ জুড়ে দিলে অ্যান্সার হয়ে যাবে C ডাবল বন্ডেড O, তার সাথে CH3। এই কম্পাউন্ডটাকে বলে অ্যাসিটোফেনল। একে বলা হবে অ্যাসিটোফেনল। এই যে এইভাবে অ্যান্সার পৌঁছানো যায়। আমাদের অলমোস্ট শেষ। আরেকটা কম্পাউন্ড দিই, তোমরা এটার অ্যান্সার নিজেরা করে দিও। বেনজিন রিং, তার সাথে আমি এবারে দিলাম, বেনজিন রিং এ থাকছে C ডাবল বন্ডেড OCl। এর নাম বেনজোইল ক্লোরাইড। যে কম্পাউন্ডটা লিখলাম তার নাম বলছি, এর নাম বেনজোইল ক্লোরাইড। হুম, লেখো নামটা বেনজোইল ক্লোরাইড। আচ্ছা, এবার বেনজোইল ক্লোরাইডে যদি আমরা অ্যানহাইড্রাস LCl3 দিই, বলতো অ্যান্সার কি হওয়ার কথা? একই গল্প কিন্তু, এই যে ক্লোরিন এখান থেকে যেটা বেরিয়ে চলে উল্টো হয়ে যাবে। যাবে, হ্যাঁ। ক্লোরিনটা হ্যাঁ, বেরোবে, তাহলে এখানে বেনজিনটা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, আশা করি সবাই বুঝে গেছে, বেনজিনের উপরে C ডাবল বন্ডেড O থাকবে, এই ও এর সাথেও আবার এদিকে একটা বেনজিন রিং থাকবে,
আগেরবার অ্যাসিটোফেনন বলেছিলাম, এই কম্পাউন্ডের নাম হবে বেনজোফেনন। বেনজোফেনন, এই হচ্ছে গল্প শেষ। এটাও ফ্রেডেল ক্রাফট অ্যাসাইলেশন। এই মোটামুটি রিয়াকশন। আর 8 মিনিট আছে, 8 মিনিটে আমি আরেকটা জায়গা ডিসকাস করে দিই, সেটাকে বলে ডাই সাবস্টিটিউশন। এতক্ষণ আমরা যা করলাম সেগুলো সবই ছিল মোনো সাবস্টিটিউশন, এবারে আমরা লিখবো ডাই সাবস্টিটিউশন। ডাই সাবস্টিটিউশনের গল্পটা খুব সিম্পল গল্প। কিরকম? মনে করো অলরেডি বেনজিন রিং এ কেউ একজন আছে, ধরা যাক অলরেডি বেনজিন রিং এ ওইচ আছে। আমি এবার এর মধ্যে আমরা CH3Cl দিলাম, ইন প্রেজেন্স অফ FeCl3 দিলাম। FeCl3 না দিয়ে চলো AlCl3 দিই। এখন প্রশ্ন, তুমি শিখেছো অলরেডি যে ফ্রিডেল ক্রাফট যখন করি আমরা এখান থেকে যে কার্বোক্যাটায়নটা বানাই সেটা এটা। এখন যদি শুধু বেনজিন রিং থাকতো, আমি ইলেকট্রোফাইলকে আমার যে কোনো কার্বনে আনতে পারতাম, কারণ সব কার্বন ইকুইভ্যালেন্ট ছিল। এই ক্ষেত্রে যেহেতু অলরেডি একটা ওইচ আছে, ও মিথাইল কার্বোক্যাটায়নকে কোথায় আনবে সেটা আমরা বুঝতে শিখবো। এটাকে বলে ডিরেক্টিভ ইনফ্লুয়েন্স। বিষয়টা অনেকটা মানে আমাদের বাড়িতে যদি কোনো গেস্ট আসে, সেই গেস্ট কোন ঘরে থাকবে সেটা আমরা ডিসাইড করি। সিমিলারলি ওইচ এর বাড়ি হচ্ছে বেনজিন, ওর বাড়িতে যদি কোনো গেস্ট আসে ও ঠিক করে দেবে যে গেস্ট কোথায় আসবে। সেই এফেক্টটা আমরা রেজোনেন্সের সাহায্যে এক্সপ্লেইন করব। তোমরা মনে করে দেখো, আমি পড়িয়েছিলাম যে অক্সিজেনের যেহেতু লোন পেয়ার আছে, সো ও লোন পেয়ার দিয়ে রেজোনেন্স করে। তোমরা রেজোনেন্সটা যদি ভালো করে ফলো করো, দেখবে আমরা ওইচ কে বলেছিলাম এর আগে ও প্লাস আর এফেক্ট দেখায়। এর রেজোনেন্সের ফলে ভালো করে লক্ষ্য করবে কিন্তু এই জায়গাটা আরেকটা ঝামেলার জায়গা। এই কার্বনটা মাইনাস হয়, বাকি দুটো যেমন আছে থাক। একে যদি আমরা আবার ফেরাই, এই জায়গাটা মাইনাস হয়। দেখে নাও, আরেকবার রেজোনেন্স করছি আমি, এই জায়গায় ডাবল বন্ড হয়ে গেল, এটা ডাবল বন্ড হয়ে গেল, আর এটা ডাবল বন্ড ওইচ এর মাথায় প্লাস হলো। এবার ভাবো মাইনাসটা কোথায় কোথায় ক্রিয়েট হচ্ছে। আমি যদি আরো রেজোনেন্স করি, তোমরা লক্ষ্য করে দেখবে মাইনাসটা ক্রিয়েট হচ্ছে অর্থতে, মাইনাস ক্রিয়েট হচ্ছে প্যারাতে, মাইনাস আবার ক্রিয়েট হচ্ছে অর্থতে। অর্থাৎ ওইচ গ্রুপ যদি বেনজিন রিং এর সাথে যুক্ত থাকে, ও চেষ্টা করবে ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করার চেষ্টা করবে, অর্থতে করবে আর প্যারাতে করবে। তাই আমরা ওইচ কে বলি অর্থ প্যারা ডিরেক্টিং। এই জন্য CH3 হয় অর্থতে আসবে এবং প্যারাতে আসবে, মেটাতে কখনো আসবে না। প্রোডাক্ট তুমি একটা লিখলে হবে না, প্রোডাক্ট দুটো লিখতে হবে। আমি লিখে দিচ্ছি। তার মানে ফেনল যেখানে এইখানে আছে থাকবে। মেজর আর মাইনরের ব্যাপার হবে না? মেজারমেন্টের ব্যাপার হবে অংশমান। আমরা প্রোডাক্ট আমরা আচ্ছা। দুটোই লিখবো। ও CH3 কে আমি অর্থতে আনবো একবার, আর CH3 কে আমি প্যারাতে আনবো একবার। ম্যাক্সিমাম কেসে প্যারাটা মেজর প্রোডাক্ট হয়। কেন মেজর প্রোডাক্ট হয়? অর্থতে আসলে কি হয়, এদের মধ্যে না একটা স্টেরিক ইন্টারাকশন হয়, ধাক্কাধাক্কি হয়। এই স্টেরিক ইন্টারাকশনের কারণে প্যারাটা মেজর হয়। একমাত্র যদি অর্থতে হাইড্রোজেন বন্ডিং এর স্কোপ থাকে, তখনই অর্থটা মেজর প্রোডাক্ট হয়। চলো সেটারও এক্সাম্পল দেওয়া যাক। মনে করো আমি আবার সেই ফেনল নিলাম, ফেনলের সাথে আমি এবারে মিক্সড অ্যাসিড দিলাম। তোমরা শিখে গেছো মিক্সড অ্যাসিড দেয়া মানে কোন ইলেকট্রোফাইলটা আসা, মিক্সড অ্যাসিড দেয়া মানে নাইট্রো আসা। তাহলে অ্যান্সার কি হবে? আমি ওই যেহেতু অর্থোপ্যারা ডিরেক্টিং, আমি নাইট্রোকে একবার অর্থতে আনবো, আবার নাইট্রোকে আমি কোথায় আনবো, নাইট্রোকে আমি প্যারাতে আনবো। আমরা বলেছিলাম যে ম্যাক্সিমাম কেসে প্যারাটা মেজর হয় স্টেটিক হিন্ড্রান্সের কারণে। কিন্তু এই যে নাইট্রোর যেহেতু অক্সিজেন আছে, আমি নাইট্রোটা একবার ভেঙে লিখছি, কেমিক্যাল বন্ডিং এ তোমরা এগুলো সব পড়েছিলে আমার মনে আছে। এই যে OH আর নাইট্রো স্ট্রাকচারটা যদি দেখি, এই যে অক্সিজেন, এই অক্সিজেন হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ডিং করে। ফলে এক্ষেত্রে প্যারা কিন্তু মেজর প্রোডাক্ট হবে না, এক্ষেত্রে মেজর প্রোডাক্ট হবে অর্থ। এরকম ভাবে অর্থ প্যারা ডিরেক্টিং আর কারা কারা আছে বুঝিয়ে দিই। বেনজিনের সাথে যদি দেখো এমন কোন গ্রুপ যার কাছে আইদার লোন পেয়ার আছে, ভালো করে বুঝবে, আইদার লোন পেয়ার আছে, অথবা যারা কিনা প্লাস আর এফেক্ট দেখাতে পারে অথবা প্লাস আই এফেক্ট দেখাতে পারে, তারা সব সময়ের জন্য অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপ হিসেবে কাজ করে। আর যদি দেখা যায় বেনজিনের উপরে যারা যুক্ত আছে, মনে করো নাইট্রো আছে, যে কিনা মাইনাস আর এফেক্ট দেখায়, মাইনাস আর মানে কি, ও বেনজিন থেকে ইলেকট্রনকে উইথড্র করে, এ কখনো অর্থপ্যারা হবে না, এ হবে মেটা ডিরেক্টিং গ্রুপ হিসেবে কাজ করবে। এইটুকু যদি মনে রাখতে পারো, বই খুলবে, বই খুলে
কারা কারা অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ আছে তাদের লিস্ট বের করবে, মুখস্থ করবে। কারা কারা মেটা ডিরেক্টিং আছে লিস্ট বের করবে। দেখো কেন জানতে হয়, মনে করো আমি নাইট্রোবেনজিনের মধ্যে মিক্সড অ্যাসিড দিয়ে দিলাম। তো মিক্সড অ্যাসিড দিলে আমরা শিখে গেছি যে নাইট্রো গ্রুপটা বেনজিন রিংয়ে এসে জুড়বে। এখন আমি জুড়বো কোথায়, ভুলভাল জুড়লে হবে না তো, সেটা আমরা এই গ্রুপটা দেখে ডিসাইড করব। নাইট্রো আছে মানে মেটা ডিরেক্টিং, ফলে আমি দেখো কি করছি, আমি নাইট্রো যেখানে আছে থাক, এর রেসপেক্টে মেটাতে আরেকটা নাইট্রো বসিয়ে দিলাম। অ্যান্সার হয়ে যাবে মেটা ডাইনাইট্রো বেনজিন। এইরকম ভাবে প্রোডাক্ট খুঁজতে হয়। আমি আরেকটা মেটা ডিরেক্টিং এর এক্সাম্পল দিয়ে দিই। মনে করো বেনজিনের উপরে আমার কাছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে। কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ মানে এটা। আমি জানো মেটা ডিরেক্টিং গ্রুপ হিসেবে কাজ করানোর আরেকটা শর্টকাট বুদ্ধি বলতে পারি। তোমরা দেখবে যে অ্যাটমটা বেনজিন রিং এ সরাসরি যুক্ত থাকবে, তার কাছে যদি লোন পেয়ার না থাকে, ভালো করে শুনবে কথাটা, যদি লোন পেয়ার না থাকে এবং সে যার সাথে যুক্ত সে যদি মোর ইলেকট্রোনেগেটিভ এবং মাল্টিপল বন্ডেড হয়, তাহলে তারা সব সময় মাইনাস আর এফেক্ট শো করে এবং তারাই মেটা ডিরেক্টিং হয়। যেমন দেখো কার্বনের চেয়ে অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ এবং মাল্টিপল বন্ডেড, এ কিন্তু বেনজিন থেকে ইলেকট্রনকে উইথড্র করবে, ফলে মেটা ডিরেক্টিং হবে। আমি যদি এই বেনজোইক অ্যাসিডের মধ্যে ক্লোরিন আর ফেরিক ক্লোরাইড দিয়ে দেই, মানে আমি যদি ক্লোরিনেশন করতে চাই, তাহলে একটা ক্লোরিনকে COOH এর রেসপেক্টে আমি 100% মেটাতে আনবো। আরেকটা মেটা ডিরেক্টিং গ্রুপের এক্সাম্পল দিয়ে দিই। মনে করো এর উপরে সায়ানাইড আছে। সায়ানাইডও দেখবে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে ট্রিপল বন্ড আছে, অর্থাৎ এটাও মাইনাস আর এফেক্ট শো করবে। এর মধ্যে ধরো আমি ব্রোমিনেশন করতে চাইলাম, ব্রোমিন দিলাম আর FeBr3 দিয়ে দিলাম। সো এখানেও ব্রোমিনেশন আমরা মেটা পজিশনে নিয়ে আসবো, অর্থাৎ এখানে যেটা CN আছে থাকবে, এই জায়গায় আমরা মেটাতে বিয়ার নিয়ে আসবো। এরকম ভাবে নানান রকম প্রশ্ন হতে পারে। আমি একটা পরীক্ষায় আসা তোমাদেরকে প্রশ্ন দেখাই, তোমরা ভেবেচিন্তে অ্যান্সার করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। ডাই সাবস্টিটিউশনের একটা জটিল কনসেপ্ট আছে। কি ব্যাপার, কে কাঁদছে? খুব কঠিন জিনিস পড়ালাম? কে একটা ইমোজি দিল দিল কান্নাকাটি করার ইমোজি? দিব্য, কঠিন জিনিসটাকে দিব্য? এমনি স্যার এমনি। ও এমনি, মজা লাগছে না? হ্যাঁ। আচ্ছা, দিব্য বলছে মজা লাগছে, আচ্ছা ঠিক আছে চল। আচ্ছা এবার শোনো, আমি দুটো বেনজিন রিং নিচ্ছি, হ্যাঁ। আমি এরকম দুটো বেনজিন রিং নিলাম। দাঁড়াও, আমার কাছে সময় আছে আর 1.5 মিনিট, হ্যাঁ। তো 1.5 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, অসুবিধা নেই। আমি এর একদিকে CO গ্রুপ দিলাম, আর একদিকে NH গ্রুপ দিলাম, এটা পরীক্ষায় আসে। এদিকে একটা বেনজিন রিং দিলাম, এর মধ্যে আমি Br2 আর FeCl3 দিলাম। আমার প্রশ্ন, আমি Br2 FeCl3 দিলে এই যে ব্রোমোনিয়াম আয়নটা ক্রিয়েট হবে, এটা কোন রিং এ আসবে এবং কোন পজিশনে আসবে? আমি রিং দুটোকে মাইগ্রেট মানে মার্কিং করি, এটা রিং নাম্বার A, এটা রিং নাম্বার B। তোমরা গেস করতে পারো কোন রিং এ আসবে? খুব সময় নেই, তাই তোমাদের আলোচনায় যাচ্ছি না, আমি বলে দিচ্ছি। নিচে আসবে মেটা ডিরেকশনে। না, মেটা ডিরেকশনে আসবে না, বলে দিই কারণটা কি। দেখো তাহলে এরা। এখানে যে নাইট্রোজেন আছে না, নাইট্রোজেনের মাথায় লোন হ্যাঁ হ্যাঁ। পেয়ার আছে তো। সো নাইট্রোজেন না লোন পেয়ার দিয়ে এই রিং এর সাথে রেজোনেন্স করবে, এই রিংটাকে ও ইলেকট্রন রিচ বানাবে। ভালো করে বুঝবে কথাটা, এই রিংটাকে ও ইলেকট্রন রিচ বানাবে। আর CO এ যেহেতু মাইনাস আর এফেক্ট দেখায়, ও এই রিংটাকে ইলেকট্রন ডেফিসিয়েন্ট বানায়। খেয়াল রাখতে হবে ইলেকট্রোফাইল সেই রিং পছন্দ করে যে রিং যত বেশি ইলেকট্রন রিচ। ফলে B রিং এ ও কোনোদিনই আসবে না, কারণ কি এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট। ও আসবে A নাম্বার রিং এ। আর যেহেতু এ অর্থোপ্যারা ডিরেক্টিং, আমরা মেজর প্রোডাক্ট প্যারাটাই বলি ডিউ টু স্টেরিক হিন্ড্রান্স, তাই ব্রোমিনকে আমরা এই কার্বনে জুড়ে দেব। এইভাবে আমরা ডিসাইড করব যে ইলেকট্রন রিচ রিং কোনটা, ডেফিসিয়েন্ট রিং কোনটা। এই হচ্ছে আমার পড়া মোটামুটি শেষ।